এরপরে দেখব আমরা উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা হয়। দেখো, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলকে 6 ভাগে ভাগ করা। একটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। এই 6টি ভাগে কিন্তু ভাগ করা হয়। এখন প্রশ্ন যে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে কেন বিভক্ত করা হয়। দেখো, বায়ুমণ্ডলের উপরে সব জায়গায় কিন্তু সমান উষ্ণতা লক্ষ্য করা যায় না। অর্থাৎ বায়ুমণ্ডলে কোনো একটা লেভেল পর্যন্ত উষ্ণতা কি কমতে থাকে, আবার কোনো একটা লেভেল পার হওয়ার পর উষ্ণতা আবার কি হয় বাড়তে থাকে, আবার কমতে থাকে, আবার কি হয় বাড়তে থাকে। এই রকম উষ্ণতার তারতম্য কিন্তু বায়ুমণ্ডলের লক্ষ্য করা যায়। এই উষ্ণতার তারতম্য অনুসারে কিন্তু এই বায়ুমণ্ডলকে 6 ভাগে ভাগ করা। একটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, অর্থাৎ সর্বনিম্ন স্তরটাকে কি বলা হয়, ট্রপোস্ফিয়ার বলা হয়। তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। প্রথমে আমাদের মনে রাখতে হবে সবসময় যে ট্রপোস্ফিয়ার হচ্ছে সর্বনিম্ন স্তর। ট্রপোস্ফিয়ার অর্থাৎ আমরা যেখানে আছি সেটা হচ্ছে কি ট্রপোস্ফিয়ার। এর পরেরটা কি স্ট্র্যাটোস্ফিয়ার, এবং মেসোস্ফিয়ার কি মিডিলে আছে মেসোস্ফিয়ার, ওই জন্য মেসোস্ফিয়ার মেজো কি মিডিল ম্যান হয়। এই জন্য মেসোস্ফিয়ার এভাবে মনে রাখা যাবে যে মেসোস্ফিয়ার মানে মিডিল। তাহলে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার হচ্ছে থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এই 6টা ভাগে কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য অনুসারে বিভক্ত করা হয়। দেখো, 0 থেকে 18 কিলোমিটার পর্যন্ত কিন্তু স্তরকে ট্রপোস্ফিয়ার বলা হয়। এখন 0 থেকে 18 কিলোমিটার সব অঞ্চলে কিন্তু একরকম নয়। অর্থাৎ পৃথিবী গোল, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল কিন্তু একটু স্ফীতি হয়, অর্থাৎ মোটা হয়। সেই জন্য নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারটা কিন্তু বেশি হয়। ট্রপোস্ফিয়ারের যে লেন্থটা সেটা হচ্ছে বেশি হয়, 18 কিলোমিটার হয়। আবার মেরু অঞ্চলে, এটা মেরু অঞ্চল, সেই মেরু অঞ্চলে কিন্তু ট্রপোস্ফিয়ারের উচ্চতাটা একটু কম হয়। সেটা হচ্ছে মেরু অঞ্চলে কতটুকু হয়, 7 থেকে 8 কিলোমিটার হয়ে থাকে। মেরু অঞ্চলে 7 থেকে 8 কিলোমিটার হয়ে থাকে। এবং ক্রান্তীয় অঞ্চলে কিন্তু আরও অল্প কম হয়, যেটা হচ্ছে 12 থেকে 14 কিলোমিটার পর্যন্ত এই ট্রপোস্ফিয়ার বিস্তৃত থাকে। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের বিস্তৃতিটা কিন্তু একটু বেশি, 18 কিলোমিটার। সেজন্য এভারেজ কিন্তু 0 থেকে 18 কিলোমিটার পর্যন্ত এই ট্রপোস্ফিয়ার বিস্তৃত। এরপর হচ্ছে 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত এই স্ট্র্যাটোস্ফিয়ার বিস্তৃত, 18 থেকে 50। এরপরে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত কিন্তু মেসোস্ফিয়ার বিস্তৃত, এবং 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত থার্মোস্ফিয়ার বিস্তৃত। এরপরে 500 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত কিন্তু এক্সোস্ফিয়ার বিস্তৃত, এবং 1500 এভাব অর্থাৎ 10,000 কিলোমিটার পর্যন্ত কিন্তু ম্যাগনেটোস্ফিয়ার বিস্তৃত। দেখো, ট্রপোস্ফিয়ারে উষ্ণতা কি হয়, আমরা কি জানি যে আমরা যত উপরের দিকে উঠতে থাকি, অর্থাৎ পাহাড়ি এলাকায় কি উষ্ণতা কমতে থাকে। অর্থাৎ যত উপরের দিকে উঠব, আমাদের যে স্তরটি আমরা যেখানে আছি সেখানে কিন্তু উষ্ণতা ধীরে ধীরে কমতে থাকে। কতটুকু হারে কমতে থাকে না, 1000 মিটার উচ্চতায় কিন্তু উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে। একেই কিন্তু স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বলা হয়ে থাকে। ট্রপোস্ফিয়ারে কি হয়, প্রতি 1 কিলোমিটারে অর্থাৎ 1000 মিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কিন্তু কমতে থাকে। 1 কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমতে থাকে। একে কিন্তু স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বলা হয়ে থাকে, অর্থাৎ নর্মাল ল্যাপস রেট অফ টেম্পারেচার বলা হয়ে থাকে। তাহলে এই ট্রপোস্ফিয়ারে কি হয়, উষ্ণতা কমতে থাকে, এবং শেষে ট্রপোপজে এসে, এই জায়গাটা কিন্তু ট্রপোপজ অবস্থিত, অর্থাৎ উষ্ণতা বাড়েও না কমেও না, অর্থাৎ একই থাকে, সেটা হচ্ছে ট্রপোপজ বলা হয়ে থাকে। এই ট্রপোপজে কিন্তু উষ্ণতা এসে -80 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে -80 ডিগ্রি পর্যন্ত উষ্ণতা নেমে যায়। এরপরে কি হয়, এরপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে এসে কিন্তু উষ্ণতা ধীরে ধীরে আবার কি বাড়তে থাকে, এবং স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় এসে প্রায় 0 ডিগ্রিতে পৌঁছয়। এরপরে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে মেসোস্ফিয়ারে আবার উষ্ণতা কমতে থাকে, এবং -93 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু পৌঁছে যায়। -93 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু পৌঁছে যায়। এরপরে থার্মোস্ফিয়ারে কিন্তু উষ্ণতা
ধীরে ধীরে আরও বাড়তে থাকে। থার্মোস্ফিয়ারের উষ্ণতা বাড়তে বাড়তে এবং 1200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। কত ডিগ্রি? 1200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এবং এক্সোস্ফিয়ারে আরও বৃদ্ধি পায়, প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বৃদ্ধি পায়। এরপর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। দেখো এইভাবে কিন্তু উষ্ণতার তারতম্য লক্ষ্য করা যায়। প্রথমে যদি আমরা আলোচনা করি টপোস্ফিয়ার, এই টপোস্ফিয়ার, টপো শব্দের অর্থ কী? টপো শব্দের অর্থ হচ্ছে অশান্ত এবং স্পিয়ার শব্দের অর্থ কিন্তু মণ্ডল, অর্থাৎ অশান্ত মণ্ডল, অর্থাৎ ক্ষুব্ধ মণ্ডল। দেখো এই টপোস্ফিয়ারকে কিন্তু ক্ষুব্ধ মণ্ডল বলা হয়ে থাকে। কারণ কি? কারণ বায়ুপ্রবাহ, মেঘ, ঝড়, বৃষ্টি সব কিন্তু এই টপোস্ফিয়ারে হয়ে থাকে। ঝড় বৃষ্টি সমস্ত কিছু কিন্তু এই টপোস্ফিয়ারে হয়ে থাকে, এই জন্য কিন্তু এই টপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়ে থাকে। টপোস্ফিয়ারে কী কী উপাদান থাকে? বিভিন্ন ধরনের গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি কিন্তু 75% এই টপোস্ফিয়ারেই লক্ষ্য করা যায়। বিভিন্ন ধরনের গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা এই টপোস্ফিয়ারে লক্ষ্য করা যায়। আরেকটা হচ্ছে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার, অর্থাৎ টপোস্ফিয়ারে কি 1 কিমিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমে, অর্থাৎ 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমে, একে কিন্তু স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বলা হয়ে থাকে। এরপরে দেখে নেব স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটো শব্দের অর্থ কি? দেখো স্ট্র্যাটো শব্দের অর্থ কিন্তু শান্ত এবং স্পিয়ার শব্দের অর্থ হচ্ছে মণ্ডল, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার শব্দের অর্থ কিন্তু শান্ত মণ্ডল। এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরেই কিন্তু ওজোন স্তর অবস্থিত, অর্থাৎ 30 থেকে 35 কিলোমিটার উচ্চতায়, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমায় কিন্তু ওজোন স্তর বিস্তৃত। আর আমরা জানি ওজোন স্তর কি করে? সূর্যের অতি বেগুনি রশ্মিকে আটকায়, যার ফলে কিন্তু সমস্ত জীবকুল প্রাণীকুল কি বেঁচে আছে। সূর্যের অতি বেগুনি রশ্মিকে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তর কিন্তু আটকায়, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমায় কিন্তু অসংখ্য ওজোন গ্যাস অবস্থিত। এরপর হচ্ছে দেখো এই মণ্ডলকে কিন্তু শান্ত মণ্ডল বলা হয়ে থাকে। শান্ত মণ্ডল কেন বলা হয়? কারণ হচ্ছে এখানে কিন্তু ঝড় বৃষ্টি, বায়ুপ্রবাহ ইত্যাদি কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে লক্ষ্য করা যায় না, এই জন্য কিন্তু একে শান্ত মণ্ডল বলা হয়। এবং এই মণ্ডলে কিন্তু এক ধরনের মেঘ লক্ষ্য করা যায়, যার নাম হচ্ছে মুক্তা মেঘ, অর্থাৎ ক্যালাস জাতীয়, ক্যালাস দ্বারা গঠিত এক প্রকার কি মেঘ লক্ষ্য করা যায় মেরু অঞ্চলে, একেই কিন্তু মুক্তা মেঘ বলা হয়ে থাকে। এরপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের একদম উপর যে সীমায়, সেখানে কি অবস্থিত? স্ট্র্যাটোপজ অবস্থিত। স্ট্র্যাটোপজ মানে এখানে উষ্ণতা বাড়েও না কমেও না, অর্থাৎ উষ্ণতা অপরিবর্তিত থাকে, এই জন্য কিন্তু স্ট্র্যাটোপজ বলা হয়। পজ মানে কি? থামা। এরপর হচ্ছে মেসোস্ফিয়ার। দেখো মেসো শব্দের অর্থ কি? মেসো শব্দের অর্থ হচ্ছে মধ্যভাগ এবং স্পিয়ার শব্দের অর্থ হচ্ছে মণ্ডল, অর্থাৎ মধ্যভাগের মণ্ডল বা স্তরকে কিন্তু মেসোস্ফিয়ার বলা হয়ে থাকে। দেখো বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যভাগে কিন্তু এই মেসোস্ফিয়ারটা অবস্থিত, অর্থাৎ মধ্যভাগের স্তরকে কি বলা হয়? মেসোস্ফিয়ার বলা হয়। এই স্তরেই কিন্তু উল্কাপিণ্ড এসে ছাই হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়। যদি প্রশ্ন হয় যে উল্কাপিণ্ড এসে পুড়ে ছাই হয় কোন স্তরে, তাহলে অ্যান্সার কী হবে? মেসোস্ফিয়ার স্তরে। এবং এই স্তরে কিন্তু বায়ুর চাপ ধীরে ধীরে কমতে থাকে। তাহলে মেসোস্ফিয়ার স্তরে কিন্তু বায়ুর চাপ ধীরে ধীরে কি কমতে থাকে, এবং মেসোস্ফিয়ারের উপরের স্তরকে কি বলা হয়? মেসোপজ বলা হয়ে থাকে, অর্থাৎ উষ্ণতা বাড়েও না আবার কমেও না। তাহলে মেসোস্ফিয়ার স্তরে কিন্তু উষ্ণতা ধীরে ধীরে উপরের দিকে কমতে থাকে এবং কমে প্রায় -93 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এরপর হচ্ছে থার্মোস্ফিয়ার। দেখো থার্মো শব্দের অর্থ কিন্তু তাপ এবং স্পিয়ার শব্দের অর্থ কিন্তু মণ্ডল, অর্থাৎ এই থার্মোস্ফিয়ার শব্দের অর্থ কিন্তু তাপ মণ্ডল। দেখো এই থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বে 1200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কেন বৃদ্ধি হয়? কারণ হচ্ছে এই থার্মোস্ফিয়ার স্তরে কিন্তু সূর্যের অতি বেগুনি রশ্মি, অর্থাৎ আলট্রা ভায়োলেট রে, তারপর হচ্ছে রঞ্জক রশ্মি, গামা রশ্মি ইত্যাদি কিন্তু এই স্তরে প্রচুর পরিমাণে রয়েছে। এই জন্য কিন্তু এই স্তরে যত উপরের দিকে ওঠা যায় উষ্ণতা তত বৃদ্ধি পেতে থাকে। এই স্তরে যত উপরের দিকে ওঠা যায় তত কি উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে এবং উষ্ণতা ধীরে ধীরে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় স্তরে।
কেন? কারণ হচ্ছে এই স্তরে বিভিন্ন ধরনের রশ্মি অর্থাৎ অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি ইত্যাদি কিন্তু এই প্রচুর পরিমাণে রয়েছে। সেই জন্য দেখো এই রশ্মিগুলি সংঘাতে কি হয়, এই স্তরের নিম্নাংশে বায়ু আয়নিত অবস্থায় রয়েছে বলে একে কিন্তু আয়নোস্ফিয়ার বলা হয়ে থাকে। অর্থাৎ এই স্তরে কী রয়েছে, অসংখ্য অতি বেগুনি রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি ইত্যাদি রয়েছে। এর ফলে কি উষ্ণতা বৃদ্ধি পায় এবং এই কণাগুলি আয়নিত অবস্থায় কিন্তু এই থার্মোস্ফিয়ারের নিম্নাংশে রয়েছে। এই জন্য কিন্তু একে আয়নোস্ফিয়ার বলা হয়ে থাকে। এই আয়নিত বায়বীয় কণাগুলি যখন ইলেকট্রন এবং প্রোটনের সংস্পর্শে আসে তখন কিন্তু এক ধরনের আলো জ্বলে ওঠে, আলোর বিচ্ছুরণ ঘটে। তা কিন্তু মেরু অঞ্চলে মেরুজ্যোতি এবং মেরুজ্যোতি নামে পরিচিত। অর্থাৎ সুমেরু এবং কুমেরুতে কিন্তু সুমেরু প্রভা, কুমেরু প্রভা নামে পরিচিত। আরেকটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই স্তরে কিন্তু বেতার তরঙ্গ এসে প্রতিফলিত হয়। অর্থাৎ এই স্তরে কিন্তু বেতার তরঙ্গ এসে প্রতিফলিত হয়। যদি প্রশ্ন হয় যে বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়, তাহলে অ্যান্সার কী হবে, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার স্তরে। এরপর হচ্ছে এক্সোস্ফিয়ার। দেখো এই এক্সোস্ফিয়ার স্তরে কিন্তু উষ্ণতা প্রায় 1600 ডিগ্রি পর্যন্ত থাকে। অর্থাৎ এই এক্সোস্ফিয়ার স্তরে উষ্ণতা ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকে, কিন্তু থার্মোস্ফিয়ারের মতো এত দ্রুত কিন্তু বৃদ্ধি হয় না। এক্সোস্ফিয়ারে কিন্তু একটু ধীরে ধীরে উষ্ণতা বৃদ্ধি হয়। এই এক্সোস্ফিয়ার স্তরেই কিন্তু বিভিন্ন ধরনের কৃত্রিম উপগ্রহ, স্যাটেলাইট স্টেশন কিন্তু এই এক্সোস্ফিয়ার স্তরে অবস্থিত। এই এক্সোস্ফিয়ার স্তরে কিন্তু হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস অবস্থিত। হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস কিন্তু এই এক্সোস্ফিয়ার স্তরেই অবস্থিত। যদি প্রশ্ন হয় যে কৃত্রিম উপগ্রহ কোন স্তরে রয়েছে, তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে এক্সোস্ফিয়ার স্তরে। অর্থাৎ এই এক্সোস্ফিয়ার স্তরে কিন্তু বিভিন্ন ধরনের কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন এই এক্সোস্ফিয়ার স্তরে অবস্থিত। এরপর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। দেখো ম্যাগনেট শব্দের অর্থ কি, চৌম্বক, এবং স্ফিয়ার শব্দের অর্থ হচ্ছে মণ্ডল। অর্থাৎ চৌম্বকীয় মণ্ডল কিন্তু এই ম্যাগনেটোস্ফিয়ার, চৌম্বকীয় মণ্ডল। ইলেকট্রন এবং প্রোটন কণাগুলি কিন্তু এই স্তরে কি করেছে, একটি স্থায়ী চৌম্বকীয় ক্ষেত্রের কিন্তু সৃষ্টি করেছে। এবং এই ইলেকট্রন এবং প্রোটন কণাগুলি বলয় আকারে অবস্থান করে বলে একে কিন্তু ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলা হয়ে থাকে। তো বায়ুমণ্ডলের স্তরবিন্যাস আশা করি তোমরা বুঝতে পেরেছো।